কুয়ালালামপুরে তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম শীর্ষ বৈঠক আজ। শ্রমবাজার নিয়ে সুখবর দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার শ্রম বাজার প্রশ্নে শক্ত অবস্থান নেয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ। বৃষ্টি উজানের ঢলে পানির নিচে সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। সেতু রক্ষা বাঁধে ধস, পানিবন্দী অনেকে। জিন দিয়ে সংকট সমাধানের আশ্বাসে নানা মাধ্যমের প্রচার, বিপুল অর্থ আত্মসাৎ। হাতের তালু পুড়ে হাসপাতালে অনেকে। ইউরোপের বাজারে তৈরি পোশাক রফতানি কমেছে ৩.৫%। ব্যয় বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে প্রশ্ন। সুইজারল্যান্ডে ইরান আমেরিকা সংলাপের প্রথম পর্ব শেষ। শান্তি আলোচনার মধ্যেই হিজবুল্লাহ ইস্যুতে হামলার হুমকি ট্রাম্পের। স্বাদ, গন্ধ, স্বকীয়তার জিআই পণ্য মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। বিশ্ববাজারে পরিচিতি ও রপ্তানি আরও বাড়ার আশা। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। সেই সঙ্গে শুভ সকাল আপনাদেরও। বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমবাজার নিয়ে দীর্ঘ সংকট সমাধান ও আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থাও করবেন তিনি। পাশাপাশি বিদেশে আসার আগে জনশক্তিকে আরও দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি পৌঁছান শাংগ্রিলা হোটেলে। এখানেই প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। হাজার মাইল দূরের প্রবাস জীবনে জমে থাকা অপেক্ষার অবসানও ঘটে এই মুহূর্তে। প্রবাসীদের না বলা কষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা আর প্রত্যাশার নানা সমীকরণ ও করণীয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি সেটা অবশ্যই দেন সংকট নিরসনের আশ্বাস, জাগিয়ে তোলেন নতুন আশার আলো। যে আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। দেশ করতে প্রবাসীদের সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ বেশ কটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন তারেক রহমান। এরপরই চীনের উদ্দেশ্যে উড়বেন তিনি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির ধর্মমন্ত্রী। পরে দেওয়া হয় গার্ড অব অনার। দুদিনের এই সফরে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। তার সফর ঘিরে তৈরি হয়েছে শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের আশা। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত 8:30টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। বিমানবন্দরে সরকার প্রধানকে অভ্যর্থনা জানান দেশটির ধর্মমন্ত্রী। পরে তাকে দেয়া হয় গার্ড অফ অনার। এ সময় সেখানে ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা। এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ 23 জন। এই সময় তাকে বিদায় জানান দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। ছিলেন চীন ও মালয়েশিয়ার কূটনীতিকরাও। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। তার এই প্রথম রাষ্ট্রীয় সফরে রয়েছে শ্রমবাজার ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।
সিন্ডিকেট সহ নানা অনিয়মের কারণে এখনও বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটি। তবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে আশার আলো দেখছেন খাত সংশ্লিষ্টরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে, যেখানে শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে সবার আগে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 1978 সালে মাত্র কয়েকজন কর্মী পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে যে যাত্রা শুরু হয়েছিল তা পরে লাখো মানুষের জীবিকা ও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়। বর্তমানে প্রায় 13 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন মালয়েশিয়াতে, কিন্তু সম্ভাবনাময় এই বাজারটি নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে বারবার হোঁচট খেয়েছে। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় 2008 সালে। এরপর 2016 সালে খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে 2018 সালে ফের বন্ধ হয়ে যায়। 2022 সালে বাজারটি আবার খুললেও 2024 সালে একই কারণে আবারও বন্ধ হয়ে যায়। তবে মালয়েশিয়ার শ্রমবাজার বিবেচনায় নতুন করে সেখানে কর্মী চাহিদা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান প্রবাসীদের। সেই সঙ্গে মালয়েশিয়ার বাজারে শুধুমাত্র অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ তাদের। শ্রমবাজার উন্মুক্ত হওয়াটা যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মালয়েশিয়াতে বসবাসরত যে সকল শ্রমিক ভাইরা ইতিমধ্যে আনডকুমেন্টেড হয়ে গেছেন নানাবিধ কারণে, তাদেরকে বৈধকরণ করা এবং তাদেরকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করার উদ্যোগ সরকার গ্রহণ করবে। শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো নয়, বর্তমান সরকার এখানে প্রফেশনালদেরকে বিশেষ করে আইটি সেক্টরে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে বিশাল একটি শ্রমবাজার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে প্রতিনিয়তই বাংলাদেশি শ্রমিকেরা বাংলাদেশি এজেন্টদের দ্বারাই প্রতারণার শিকার হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছেন, উনি এই বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে একটি G2G চুক্তি করতে পারে, যাতে বাংলাদেশি শ্রমিকেরা মালয়েশিয়াতে সরকারিভাবে আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে এই বাজারের অস্থিরতা কেটে ওঠা সহ শ্রমবাজার নিয়ে সুখবরের আশা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমরা এখন পর্যন্ত কিন্তু খুব একটা দেখছি না যে দুই পক্ষের সমান তালে সমানভাবে আলাপ আলোচনা করে সংকটের জায়গাগুলোকে উত্তরণের চেষ্টা করছে বা ভাবছে। শুরুর আগে দেখা দরকার যে এখানে কিছু যে শর্ত তারা ওদিক থেকে আরোপ করে বা করেছে, এগুলো কোন জায়গাগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তাহলে আমাদের নীতির সাথে কি আছে এগুলোকে মিলিয়ে ওখানে রিভাইজড কিছু প্রপোজাল বাংলাদেশ দিতে পারে। আরেকটা হচ্ছে যে দুর্নীতির চক্রের কথা আমরা শুনি, সেটি কিন্তু একটি অংশ মালয়েশিয়াতে, এবং তার মধ্যে কিছু প্রবাসী বাংলাদেশি, কিছু আবার মালয়েশিয়ার কর্তৃপক্ষের লোকজনও আছে। এখন আমাদের জায়গা থেকে যদি আমরা একটু শক্ত অবস্থান নিই, তাতে আমার মনে হয় না যে এটা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাওয়ার কোনো জায়গা তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। টানা ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে প্লাবিত সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সাদাপাথর পর্যটন এলাকা। আর রংপুরে সেতুরক্ষা বাঁধের প্রায় 30 মিটার অংশ বিলীন হয়েছে। স্বল্প মেয়াদে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি থেকে প্রবল বেগে নামছে ঢলের জল। পানির তোড়ে সুনামগঞ্জের কলাগাঁও, জাদুকাটা, ধোপাজান নদী, বড়ছড়া শুল্ক স্টেশন এলাকা দিয়ে ভেসে আসছে পাহাড়ি কয়লা। ঝুঁকি নিয়ে এসব কয়লা সংগ্রহে নদীতে ভিড় জমান স্থানীয়রা। ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে সুনামগঞ্জের বেশিরভাগ নদ নদীতে পানি বেড়েছে। প্লাবিত হয়েছে তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, মধ্যনগর ও ধর্মপাশার নিচু এলাকা। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটা বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেটের সীমান্তবর্তী নদীগুলোতেও নেমেছে পাহাড়ি ঢল। এতে তলিয়ে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্র, ভেসে গেছে দোকানের আসবাবপত্র। নিরাপত্তা বিবেচনায় পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উজানের ঢলে হু হু করে পানি বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীতে। লালমনিরহাটে ডুবেছে তিস্তা পাড়ের চরাঞ্চল, পানিবন্দী বেশ কিছু গ্রাম, জলমগ্ন সড়ক, ফসলের ক্ষেত। তিস্তার বাবা পানি ছাড়িয়ে দিছে,
আমাদের খেত খাওয়া খুব ক্ষতি হবে লাগছে। এই পিছতে ভাঙে চলে, এই যে বন্যা আইসে চল ভাঙি যায়, আর কি করব। হঠাৎ করে তিস্তা নদীর বন্যা আসিয়া বেসন মানে বাদাম বহু কিছু জিনিস নষ্ট হয়ে গেল আমার। রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতুরক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে প্রায় 30 মিটার অংশ, ঝুঁকিতে সেতু সহ বিস্তীর্ণ এলাকা। গতবার ব্লক দেওয়ার কথা, বস্তা দেওয়ার কথা, একটাও দিল না। এখানে তো পুলটাও তো বৃষ্টিও তো আরো হয়েছে না, জনগণের সেখানে বাড়ি করি আছে, বাড়িও আর টিকেছে না। পানি উন্নয়ন বোর্ড ওরা মনে করে বড় বড় নদী শাসন করছে, ওরাই তো ভালো বুঝবে, আমরা কৃষি মানুষ, আমরা তো কিছু বুঝবো না। সিরাজগঞ্জেও দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে সদর উপজেলার বাহুকায় নদীরক্ষা বাঁধের অন্তত 30 মিটার বিলীন হয়েছে। ভাঙছে চৌহালি ও শাহজাদপুরের বিভিন্ন এলাকা। পাট, তিল, শাক সবজি না অনেক ক্ষতি হয়ে যাবে না, তার জন্য আমরা খুব হাহুতাশ আছি বাবা, বুঝছো। বাংলা মেরসা ওদিক ভাঙতেছে বা ভালোই ক্ষতি হইতেছে। জমি জমা মানে মানুষের ভুট্টা মুট্টা আবাদ করে জমি জমা ভাঙতেছে। পানি বাড়ছে হাওড়া অঞ্চলেও। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। গতকালের তুলনায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, আর বিপদসীমা হচ্ছে 6.55, বিপদসীমার নিচে আছে আর কি 141 সেন্টিমিটার নিচ দিয়ে। আমাদের ভৈরব বাজারে মেঘনা নদীতে ডেঞ্জার লেভেল 5.80। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের 4 জেলায় স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড, পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30টি হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে রোববার ট্রাইব্যুনালে দেয়া তার সাক্ষ্যে। শেখ পরিবার লুটপাট করে নিয়ে গিয়েছে। 2012 সালের 17 এপ্রিল গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এবার সে ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এ সময় ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছে, এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট পরিচালনা করে 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যার কথাও সাক্ষ্যে জানান ইমরুল কায়েস। বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে গুম শুরু হয় বিডিআর সদস্যদের দিয়ে। পিলখানা বিদ্রোহের পর যেসব জওয়ান পলাতক ছিলেন তাদেরকে খুঁজে বের করে গুম করা হতো। সেই গুমের পেছনেও বড় হাত ছিল তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের। পরে গুমের ওই তালিকায় নাম ওঠে রাজনৈতিক নেতাসহ শত শত মানুষের। গুমের পর অনেকেই খুন করে লাশ ফেলা হতো বরগুনার সুন্দরবন অঞ্চলে। স্টার নিউজের অনুসন্ধানে সর্বপ্রথম উঠে আসে চাঞ্চল্যকর সেই তথ্য। মনিরুল ইসলামের রিপোর্টে ক্যামেরায় ছিলেন কাজী জুয়েল। পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সময় পিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম। বিদ্রোহের দিন তিনি পিলখানা ছেড়ে পালিয়ে যান আর চাকরিতে যোগ না দিয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে কাজ নেন। সেখান থেকে 2010 সালে গুমের শিকার হন। পরে নজরুলের মরদেহ মেলে বাগেরহাটের রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীতে। কালো মাইক্রোতে করিয়া অনেক লোক ছিল,
5-7 জন সকাল থেকে ছিল নাকি ওইখানে। সে তো ভাবছে যে আমার জেলে দেবে, তো হয়তো তারা তো মাইনাজারতে জেলের মাধ্যমে তো দিতে পারতো। এরকমের মানি এখান থেকে 3বার মনে করেন 3টে প্যাচ দিছে এবং তার ভিতর থেকে পেট ফাড়া, পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই দিয়েছে। নজরুলের মরদেহের সূত্র ধরে স্টার নিউজের কাছে আসে বরগুনার পাথরঘাটার চরদোয়ানির তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের ঘটনার সঙ্গে এই এলাকার সবচেয়ে বড় সম্পৃক্ততা আছে। প্রত্যক্ষদর্শীরা জানান 2010 সাল থেকে এই এলাকায় মাঝরাতে র্যাবের গাড়িবহর আসত। গাড়ি থেকে আসামির মতো মানুষ নামানো হতো, ট্রলারে করে তাদের নেওয়া হতো বলেশ্বর নদী হয়ে সুন্দরবন এলাকায়। সকালবেলা দোকান খুলতাম, দেখতাম যে 9টার দিক দিয়ে 10টার দিক দিয়ে লাশ লই আইছি। ট্রলার মানুষ, ব্রিজ ভরা, ব্রিজের উপরে অনেক মানুষ। এইখানে এসে ওই ঝোপের ভিতরে বসে দাঁড়াই আমি আর কি দেখছি যেমনটা হলে হাত পা বাঁধা অবস্থায় মানুষ উঠেছে, পা বাঁধা না হাত বাঁধা অবস্থায়, মানে হাঁটাইয়া চোখ বাঁধা অবস্থায়। এই সাপোর্টে ফালাইয়া এরকম হাত এবং পা বাঁধা অবস্থায় এরকম শোয়াইয়া মাথায় গুলি করতো ওরা। হ্যাঁ 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 এইভাবে পুরোপুরি শোয়াইয়া এইভাবে মাথায় গুলি করতো। মাথায় গুলি করিয়া তারপরে হইল গিয়া এই হাত আর পা এরকম বাঁধা অবস্থায় এই জায়গায় একটা ওই যে সিমেন্টের ব্যাগ আর পা একটা সিমেন্টের ব্যাগ লাগাইয়া পেট চিরিয়ে তারপরে নদীতে ফালাই দিত। স্থানীয়দের তথ্য মতে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে র্যাবের গাড়িবহর যেত ভান্ডারিয়া হয়ে মঠবাড়িয়া পাথরঘাটা সড়ক ধরে বরগুনার চরদোয়ানি। সেখানে বাজারের পাশেই বরফকলের সামনে গাড়ি রাখা হতো। বরফকলের সামনে থেকে ট্রলারে উঠে সোজা বলেশ্বর নদীতে, চরদোয়ানি খাল থেকে নদীর মোহনা। এরপর 2 থেকে 2.5 ঘন্টা ট্রলার চললেই বঙ্গোপসাগরের মোহনা। ঠিক যখন নদীতে ভাটা নামত তখন গুম হওয়া ব্যক্তিদের মরদেহ ফেলে দেওয়া হতো নদীতে, যাতে ভাটার সময় গভীর সমুদ্র ধরে মরদেহ তলিয়ে যায়। র্যাবের এই গুম অপারেশনের নেতৃত্ব দিতেন এলিট বাহিনীর তৎকালীন গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসান। তাকে সহায়তা করতেন বরিশালের র্যাব 8-এর কর্মকর্তারা। এই তো এটা জিয়া, এনাকে দেখছেন আপনি নিজ চোখে? হ্যাঁ। কি বোটের উপরে? হ্যাঁ, এই ব্রিজের উপরে থাকে। আমার জানা মতো 200-র উপরে করছে। হ্যাঁ, মারিয়ে ফেলাইছে, এইরকম নদীতে লাশ ফালাই দিছে। 2-3 নিয়ে আসতো, সর্বোচ্চ 9 জন। এরও দেখছেন? দেখছি স্যার। ওনারা কোত্থেকে আসতো? ওনার গাড়িতে এসে কোথেকে আসতো আমি জানতাম। ওনারা ঢাকার অফিসার? হ্যাঁ। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে র্যাবের সে বেশ কয়েকজন সোর্সকে খুঁজে বের করে স্টার নিউজ। যে ট্রলারে করে গুম অপারেশন হতো সেই ট্রলারেই থাকতেন র্যাবের সোর্সরা। বরগুনার পাথরঘাটা হয়ে এই যে সুন্দরবনের একটা যে বড় একটা অংশ পড়েছে, এখানে শুধু যে মানুষজন এনে গুম করা হতো তা কিন্তু নয়। এখানে আরও একটি যেটা করা হতো সেটা হচ্ছে বন্দুকযুদ্ধ দেখানো হতো। জলদস্যু, বনদস্যু, ডাকাত, অস্ত্র উদ্ধার এই সব করা হতো এই জঙ্গলে। এইরকম প্রায় 5 থেকে 7টি চরের এলাকার যে সুন্দরবনের যে বিশাল যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে জলদস্যু আটক এবং অস্ত্র উদ্ধার দেখানো হতো। মনিরুল ইসলাম, স্টার নিউজ, বরগুনা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধী দলীয় জোট এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তিতে তৈরি হয় হট্টগোল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয় রোববার বেলা 3টায়। মন্তব্য আপনারা করবেন না এটাই আশা করি। এর এক পর্যায়ে সংসদ নেতার বক্তব্য নিয়ে এনসিপি এমপি আব্দুল হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তৈরি হয় উত্তেজনা। ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ দেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। তবে তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। আমাদের নেতা উড়ে এসে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, আপনি ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোন অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।
কারো বক্তব্যে বিতর্কিত কিছু থাকলে তা এক্সপান্সের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সংসদের জবাব সংসদে হোক, তবে এটা সত্য এটা অসত্য এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। এই জন্য আমি অনুরোধ করব এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। এর আগে নীলফামারী 4 আসনের এমপির নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ও মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপান্স করেন স্পিকার। আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপান্স করেছি। এদিকে লিখিত জবাবে সংসদকে জনপ্রশাসন মন্ত্রী জানান, সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য। এসব পূরণে 6 মাস থেকে 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। আর নতুন প্রতিষ্ঠিত আদালতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছেছেন। আমরা আরও খবর জানবো। আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ সরাসরি কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জাকারিয়া, আপনার কাছে জানতে চাই আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে এবং প্রবাসীদের যেই প্রত্যাশা তা কতটুকু পূরণ হবে? কিছুক্ষণ আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কার্যালয়ে প্রবেশ করেছেন। সেখানে তাকে রাষ্ট্রীয় যে সংবর্ধনা রয়েছে সেটি দেয়া হয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং আমরা যেই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, তার এই সফর ঘিরে যে উৎসাহ উদ্দীপনা কিংবা যে উচ্ছ্বাস তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিতরে, সেই উচ্ছ্বাস উদ্দীপনার বিপরীতে চাওয়া পাওয়ার সমীকরণ এবং নানা সংকট যেটি মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে তৈরি হয়েছে, সেই সংকট সমাধানের যে বার্তা সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকেই দিয়েছেন। তিনি বাংলাদেশ থেকে এই মালয়েশিয়া আসার পরে এখানকার যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন, যেটি আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে যে প্রবাসীদের পক্ষ থেকে কিছু দাবিও এসেছে। এখানে যারা আটকা পড়ে আছেন, যারা যেতে পারছেন না কিংবা আইনের দৃষ্টিতে যারা অবৈধ হিসেবে আছেন তাদেরকে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া কিংবা যারা অবৈধ আছেন তাদেরকে বৈধতা দেওয়ার বিষয়টি যেন সুরাহা করা হয়, সে বিষয়গুলো দাবি এসেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে দেশে যে নিয়ম প্রচলিত সেই নিয়মের মধ্য থেকেই তিনি চেষ্টা করবেন মালয়েশিয়াতে যারা আটকা পড়ে আছেন বা অবৈধ হিসেবে রয়েছেন তাদের বিষয়টি সুরাহা করার জন্য। এবং শ্রমবাজার বন্ধ রয়েছে 2024 সাল থেকে, সেই বড় শ্রমবাজার মালয়েশিয়াতে রয়েছে। বাংলাদেশে সেই শ্রমবাজার কিভাবে খুলে দেওয়া যায় সেই সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে তার যে বৈঠক হবে সেই বৈঠকে এই বিষয়গুলো উঠে আসবে। পাশাপাশি বাণিজ্য, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে আরো মানে নির্দিষ্ট করে তিনি যেটি বলেছেন যে প্রযুক্তি নির্ভর যে বাণিজ্য, সেমিকন্ডাক্টর মালয়েশিয়াতে তৈরি হয়, সেই ব্যাপারগুলো বাংলাদেশে যাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়, ব্যবসায়ীরা উৎসাহিত হয় মালয়েশিয়ার, তাদেরকে আমন্ত্রণ জানাবেন। অর্থাৎ বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি জানিয়েছেন এবং সেই প্রত্যয়কে বাস্তবে রূপান্তরিত করতে হলে মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে, মালয়েশিয়ার যে অর্থনৈতিক অবস্থা রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার প্রত্যয়ে তিনি আজকের এই সফরের মধ্য দিয়ে অনেক বিষয় সুরাহা করবেন সেটি তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন যে এই রাষ্ট্রীয় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেদিন থেকে বিএনপি গ্রহণ করেছে তখন থেকে প্রায় 30,000 কোটি টাকার দেনা নিয়ে এই সরকার পথ চলতে শুরু করেছে। অর্থাৎ 16 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে সেটি নজিরবিহীন। সুতরাং এই ভঙ্গুর অর্থনীতিকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে সবাইকে মিলেই বাংলাদেশটাকে গড়তে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছেও সে আহ্বান করেছেন প্রত্যেকেই যেন তার জায়গা থেকে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য
এগিয়ে আসেন সে বার্তা দিয়েছেন। আজকে আমরা যেটি জানতে পেরেছি, খুবই কর্মব্যস্ত দিন পার করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই মুহূর্তে রয়েছেন পেটদানা পুত্রাজয়াতে। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একান্ত বৈঠক হবে এবং সেই বৈঠকের পরে মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি হবে সেখানে 3টি সমঝোতা স্মারক এবং একটি নোট বিনিময়ের কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য চুক্তি, বাণিজ্য বিষয়ক এবং শ্রম বাজার নিয়ে এবং সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে এবং এর পরেই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন, সেটি রুদ্ধদ্বার বৈঠক। এরপরে তিনি চলে যাবেন মালয়েশিয়ার যিনি রাজা রয়েছেন সুলতান ইস্কান্দার, তার বাসভবনে যাবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এর পরবর্তীতে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পাশাপাশি বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎও তিনি করবেন। এরপরেই মালয়েশিয়ার সময় বিকেল 3টায় তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ চীনে তার 4 দিনের সফর রয়েছে। অর্থাৎ সরকারের দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় তিনি প্রথম এই রাষ্ট্রীয় সফর করলেন মালয়েশিয়াতে এবং আজকে তিনি মালয়েশিয়ার কর্মব্যস্ত দিন পার করার পরে তিনি চীনে যাবেন, সেখানে 4 দিনের অবস্থান করবেন এবং সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নেবেন। সেখানকার বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসী, তাদের সঙ্গেও বৈঠক করবেন। এই সফরগুলোর মধ্য দিয়ে তিনি শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতি বিনিময় নয়, বরং বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কিংবা বৈশ্বিক পর্যায়ের যে সাংস্কৃতিক বিনিময় রয়েছে সেই আন্তঃসাংস্কৃতিক একটি সেতুবন্ধনও রচনা করতে চান। কারণ তিনি বলেছেন শুধুমাত্র পড়ালেখা কিংবা জ্ঞান বিজ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি আমাদেরকে ভিন দেশের সংস্কৃতি সম্বন্ধেও জানতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতা টিকে থাকতে হলে বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে মান্দারিন থেকে শুরু করে জাপানিজ, মালয়ান এবং এই ভাষাগুলো ইংরেজির উপরে জোর দিতে হবে, তা না হলে বৈশ্বিক পরিস্থিতিতে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। এর বাইরে তিনি বলেছেন যে মানব শক্তিকে যদি একটি দক্ষ মানব শক্তি হিসেবে গড়ে তোলা যায়, বিদেশে আসার আগে যদি তাদেরকে দক্ষ প্রযুক্তিতে বলীয়ান করা যায়, আরো যোগ্যতা সম্পন্ন করা যায়, তবেই আসলে বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব। এর বাইরে অদক্ষ জনশক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়। তিনি সেটি বলেছেন তার সরকারের যে উদ্যোগ রয়েছে, অর্থাৎ একজন বাংলাদেশি যখন দেশের বাইরে আসবেন, যারা প্রবাসী হিসেবে, তাদেরকে কিভাবে দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের করে তোলা যায় সেই বিষয়টি নিয়েও সরকারের যে উদ্যোগ সেটি রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে একটি মানবিক এবং সমৃদ্ধ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে, আত্মমর্যাদাশীল একটি দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যে স্বপ্নের জাল তিনি বুনে চলেছেন, তারই পথ পরিক্রমায় আজকে গতকালকে তিনি মালয়েশিয়াতে এসেছেন। আজকে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে দুদেশের পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মাত্রাকে তিনি আরো উন্নয়নের দিকে নিয়ে যাবেন, আরো সুদৃঢ় ভিত্তির উপর নিয়ে যাবেন। সেই প্রত্যাশা কিন্তু আমাদের বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে মালয়েশিয়ায়, তারাও মনে করছেন তাদের দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের সংকট সেটি এই সফরের মধ্য দিয়ে কেটে যাবে। সেই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিরাও করছেন এবং তারা বলছেন, আমরা গতকালকেও যেটি দেখিয়েছি, সত্যিকার অর্থে এই সফর শুধু একজন প্রধানমন্ত্রীর নয়, বরং বাংলাদেশের সঙ্গে তাদের একটি আত্মিক সম্পর্ক কিংবা মাতৃভূমির সঙ্গে তাদের এক শেকড়ের বন্ধনকেও তারা সুদৃঢ় করার সুযোগটি এই সফরের মধ্য দিয়ে তারা করতে পেরেছেন। এই ছিল আমার কাছে এখানকার। আমরা রয়েছি 1:30টার সময় একটি সংবাদ সম্মেলন হবে আনুষ্ঠানিকভাবে। আমরা নিশ্চয়ই আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে সেই সংবাদ সম্মেলনে, অর্থাৎ আজকের সফরে কি কি হলো সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। আমরা আবারও যুক্ত হয়ে জাকারিয়া আপনার কাছ থেকে তথ্য জানবো। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম তারেক রহমান সরকার গঠনের পরে প্রথম তার রাষ্ট্রীয় সফর দেশের বাইরে। এটি নিয়ে কিন্তু কল্পনা ছিল যে কোন দেশে যাচ্ছেন। অবশেষে কিন্তু তিনি মালয়েশিয়া গিয়েছেন এবং আজকে মালয়েশিয়ার এই সফর শেষ করে তিনি কিন্তু 4 দিনের চীনের সফরে যাবেন। সেখানে প্রবাসীদের যেই প্রত্যাশা রয়েছে, প্রবাসীরা যেভাবে আমরা জেনেছি যে মালয়েশিয়াতে প্রায় 12 লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, তাদের যে প্রত্যাশা যে ঝামেলা মুক্ত, তারা পাসপোর্ট সেবা চান, তারা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে চান এবং সর্বোপরি তারা কিন্তু বলেছে যে এই যে প্রবাসীরা যখন মারা যায় তাদের মরদেহ যাতে দেশে পাঠানোর যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাতে সহজ হয়, সেই প্রত্যাশাই হয়তো পূরণ হবে। সেটি আসলে আশা করছেন প্রবাসী মালয়েশিয়াবাসী যারা আছেন বাংলাদেশে, তারা সেটি আশা করছেন। দর্শক, এই পর্যায়ে আমরা আজকের পত্রিকার শিরোনামগুলো জানবো। আমাদের সহকর্মী আলিফ রয়েছেন আরেকটি স্টুডিওতে, সেখান থেকে তিনি আমাদেরকে পত্রিকার প্রধান শিরোনামগুলো জানাবেন। ধন্যবাদ রিশান আপনাকে। আসলে যেমনটি হয়ে থাকে, দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি দৈনিক পত্রিকায় চোখ বোলাতে। তো সেই দৈনিক পত্রিকার আজকের যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে আমাদের প্রতিদিনের মতো আজকের আয়োজনে আমি আছি আপনাদের সঙ্গে।
প্রথমে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলোতে কি রয়েছে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যদি আমরা দেখি, সেখানে একদম প্রথম শিরোনাম হিসেবে উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মালয়েশিয়া সফর, সেই মালয়েশিয়া সফরের বিষয়টি। শ্রমবাজারের সঙ্গে গুরুত্ব পাবে বিনিয়োগ বাণিজ্য, এই শিরোনামে যে প্রতিবেদনটি করা হয়েছে, সেই প্রতিবেদনে বাংলাদেশ মালয়েশিয়া দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের আসলে 50 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু আসলে এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর, সেই সফরে নানা বিষয় আসলে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় আসলে দুই দেশের পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিল্প, বাণিজ্য সহ নানা বিষয় নিয়ে আসলে নানা ধরনের আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং সে সমস্ত বিষয় নিয়ে আজ কিন্তু যেমনটি আসলে আমরা খবরে জানাচ্ছিলাম, আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ তিনি আসলে যেমনটি জাকারিয়া আহমেদ জানাচ্ছিলেন সেখান থেকে মালয়েশিয়া থেকে যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে সর্বোপরি তিনি জানাচ্ছিলেন, সেই বিষয়ে আসলে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি আসলে একটি আন্তর্জাতিক বিষয় উঠে এসেছে পাশেই, যেটা আমরা দেখতে পাচ্ছি, সংশয় নিয়েই শুরু হলো ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। যেমনটি আসলে চলছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে যুদ্ধবিরতি, এবং সেই যুদ্ধবিরতির পরবর্তীতে তাদের মধ্যে যে শান্তি আলোচনা, যদিও নির্ধারিত সময়ের 2 দিন পরে কিন্তু আসলে এই শান্তি আলোচনা শুরু হলো। তো সেই শান্তি আলোচনা করতে 60 দিন ধরে যে শান্তি আলোচনাটি হওয়ার কথা ছিল, সেই শান্তি আলোচনা করতে এরই মধ্যে কিন্তু আসলে দুই দেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে পৌঁছে গেছে এবং সেই সুইজারল্যান্ডেই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইরানের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সেই সঙ্গে তাদের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ রয়েছেন, এবং তাছাড়াও আরও যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন, এবং একই সঙ্গে তেল বা জ্বালানি বিষয়ক যে প্রতিনিধি তারাও কিন্তু রয়েছেন ইরানের প্রতিনিধি দলের মাঝে। আর এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, এবং আরও রয়েছেন তার জামাতা, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, তিনিও কিন্তু এখানে প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। এছাড়া এই আলোচনায় আসলে বেশ কিছু বিষয় উঠে আসতে পারে, যেমনটি আসলে এই শান্তি আলোচনা হতে যে পূর্ব শর্তগুলো দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে, 14 দফার যে সমঝোতা চুক্তির কথা রয়েছে, তার মাঝে লেবাননে যুদ্ধবিরতি সহ নানা বিষয় নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। তো সেই বিষয়গুলো আসলে কিভাবে উঠে আসে তার একটি সম্ভাবনা বা তার একটি আশার জায়গা আসলে এই জায়গায় যে তারা যে আসলে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে উঠে আসতে সক্ষম হয়েছে, এটি কিন্তু একটি আশার আলো দেখাচ্ছে। তবে সেই ক্ষেত্রে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব লেবাননে, সেই বিষয়টি আসলে এখানে আলোচনায় প্রধান গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যে ইরানের পক্ষ থেকে যেমন দাবি করে আসা হয়েছে যে লেবাননে ইসরায়েলি যে আগ্রাসী মনোভাব কিংবা ইসরায়েলি যে হামলা, সেই হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। তবে সেই জায়গায় ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু আবার দাবি করা হচ্ছে যে ইরানের বিপ্লবী রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC, তারা যদি হামলা বন্ধ করে তবেই কেবলমাত্র ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ হবে। তো এই যে বিষয়টি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে জ্বালানি অর্থাৎ হরমুজ প্রণালী সঠিকভাবে পরিচালনা করা কিংবা হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানি যে একটি প্রভাব রয়েছে, সেটি আসলে কিভাবে সামলানো যায় সেটি নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে, এমনটি ধারণা করা হচ্ছে। তবে এর পাশাপাশি আর যে সমস্ত জিনিস রয়েছে, যেমনটি হয়ে থাকে, বিশ্বকাপ ফুটবল চলছে, তো সেই বিশ্বকাপ ফুটবলে আজ কিন্তু একটি হেভিওয়েট ম্যাচ রয়েছে, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ। সেই ম্যাচ ঘিরে একটি প্রতিবেদন করা হয়েছে, যেমনটি আসলে কানসাস সিটিতে আর্জেন্টিনার যে অনুশীলন মাঠ, সেই অনুশীলন মাঠে যেমনটি হয়ে থাকে প্রতিবারের মতো, এখানেও কিন্তু মেসিদের অনুশীলন ঘিরে বিভিন্ন পর্যায়ের মানুষের একটি আগ্রহের জায়গা রয়েছে, এবং সেই জায়গায় ধারণা করা হচ্ছে যে ডালাস সিটি, যেটি কিনা আসলে পেগাসাসের শহর বলা হয়ে থাকে, সেই ইয়েতে আসলে মাঠে আসলে যেটি হয়ে থাকে পেগাসাস শহরে, যেমনটি আসলে রূপকথার যে জায়গা, সেই রূপকথার আরেকটি রূপকথার জন্ম হয়তো দিতে যাচ্ছেন লিওনেল মেসি। অর্থাৎ তিনি কিন্তু এরই মধ্যে গত ম্যাচে হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোজার পাশে বসে গেছেন বিশ্বকাপে 16 গোল নিয়ে। আজকের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে একটি গোল করলেই কিন্তু তিনি সব কিছু ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটিতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। তো সেই রূপকথার জন্ম হয়তো দিতে যাবেন আজ মেসি। এবং পাশাপাশি এই খবরের পাশে যেটি রয়েছে, কোরবানি বর্জ্য অপসারণ কাজে সদিচ্ছা ও বাস্তবতা, অর্থাৎ এখানে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উঠে এসেছে, যেখানে দেখানো হয়েছে যে যে কোনো কাজে আসলে সরকারি যে
কর্মকর্তা বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উচ্চ পর্যায়ের যে সদিচ্ছা সেটি থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে যারা আসলে রয়েছেন অর্থাৎ মাঠ পর্যায়ের কর্মীদের সদিচ্ছার অভাব কিংবা তাদের উদাসীনতার কারণে আসলে কেন সেই জিনিসটি সঠিকভাবে বাস্তবায়ন হতে পারে না তার বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। এই পর্যায়ে আমরা যদি একটু অন্য আরেকটি পত্রিকায় যেতে চাই, আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনামগুলো যদি দেখি সেখানে প্রথমেই একটি তথ্যমূলক একটি প্রতিবেদন রয়েছে যেখানে খুন, ধর্ষণ, মব সহিংসতা উদ্বেগ বাড়াচ্ছে শিরোনামে গত 5 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। অর্থাৎ গত 5 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কি ধরনের পরিবর্তন এসেছে, সেখানে কতটি খুন কিংবা নারী নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা কেমন রয়েছে, পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি, এই যে বিষয়গুলো অর্থাৎ সর্বোপরি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির জায়গাটি সেই অবনতির জায়গাটি নিয়ে আসলে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এর পরেই রয়েছে আসলে যেমনটি প্রথম আলোতেও ছিল যে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর এবং সেই সঙ্গে চীন সফর ঘিরে একটি প্রতিবেদন যেখানে প্রবাসীদের যে সুযোগ সুবিধা বাড়ানো কিংবা আটক প্রবাসীদের মুক্ত করতে যে কাজ করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বা যে সমস্ত পদক্ষেপ আসলে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হবে সেই বিষয়গুলো তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়েছে যেখানে শিরোনাম করা হয়েছে আটক প্রবাসীদের মুক্ত করতে আলোচনা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি উক্তি দিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। এছাড়া আরেকটি খবর এখানে উঠে এসেছে শিরোনামে, সেটি হচ্ছে পুলিশি হেফাজতে যুবকের মারধরে কৃষকের মৃত্যু। অর্থাৎ পুলিশি হেফাজতে আসলে যুবকের মৃত্যু হয়েছে, পাশাপাশি মারধরে কৃষকের মৃত্যু হয়েছে এমন একটি খবর এখানে উঠে এসেছে। এছাড়া আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে আটক। অর্থাৎ নারায়ণগঞ্জ 3 আসনের যিনি এমপি রয়েছেন আজহারুল ইসলাম, তার ছেলে, তাকে আসলে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেটির জন্যই তাকে আটক করা হয়েছে। এছাড়া ইলিয়াস আলী গুম করার পেছনে যে সেনা সদস্য জিয়াউল আহসান তার যে আসলে একটি সাক্ষ্য ট্রাইব্যুনালে তার সাক্ষ্য দেওয়ার পর যে বিষয়গুলো উঠে এসেছে সেই ব্যাপারটি তুলে ধরে আরেকটি প্রতিবেদন রয়েছে। আর যেমনটি আসলে প্রথম আলোতেও ছিল ইরান ইসরায়েল ইস্যু কিংবা যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে একটি প্রতিবেদন করা হয়েছে যেখানে টেবিলে ফিরেছে আলোচনা, অর্থাৎ হরমুজ নিয়ে ধোঁয়াশা, অর্থাৎ সেই ধোঁয়াশা কেটে যাবে এমনটি আসলে আশা করা হচ্ছে এই 60 দিনের শান্তি আলোচনা। এবং সেখানে এই 60 দিনের শান্তি আলোচনার মাঝে আরেকটি কিন্তু শঙ্কার জায়গা রয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু যেমনটি আসলে প্রতিনিয়তই তার মতবাদ কিংবা তার যে মনোভাব সেটিতে যে পরিবর্তন আসতে থাকে সেই পরিবর্তনের ধারা ধরেই আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু আবারও হামলার একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে হরমুজ প্রণালী কিংবা সর্বোপরি ইরানের পক্ষ থেকে যদি সমঝোতার ব্যাপারটিতে কোনো রকম ট্রাম্পের যে স্বার্থ সিদ্ধি সেই জায়গাটিতে যদি মতভেদ হয় সেই ক্ষেত্রে আবারও হামলার হুঁশিয়ারি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েই রেখেছেন। তো সেই জায়গায় আশার আলো থাকলেও কিছুটা ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে, সেই বিষয়টি আসলে এখানে উঠে এসেছে। পাশাপাশি আসলে যেমনটি হয়ে থাকে আর্জেন্টিনার ম্যাচ এবং সেই ম্যাচ ঘিরে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে যেখানে আসলে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার যে ম্যাচ সেই ম্যাচে কেমনটি হতে পারে কিংবা মেসির যে রেকর্ডের বিষয়টি সেটিও আসলে উঠে এসেছে, অর্থাৎ কিভাবে ম্যাচ প্রিভিউ হিসেবে আসলে এই প্রতিবেদনটি তারা করেছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরে যাই, দৈনিক যুগান্তরের প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামে যেমনটি আসলে ছিল শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য এই বিষয়গুলো নিয়ে যে মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটি তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে যে সময় লাগবে সেই সময়ে যে সিপিডির আলোচনায় যে অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন সেটিকে ধরেও কিন্তু আরেকটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফর ঘিরে আরেকটি প্রতিবেদন যেখানে রয়েছে যে ভূ রাজনীতির কঠিন পরীক্ষা শুরু। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর, রাষ্ট্রীয় সফর, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর 4 মাসের মাথায় তিনি যে এই যে সফর, রাষ্ট্রীয় সফরটি করলেন, এই রাষ্ট্রীয় সফর আসলে কোন দেশে হতে যাচ্ছে এটি নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা ছিল। এর মাঝেই কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তিনি আসলে মালয়েশিয়াকে বেছে নিলেন তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে। এই জায়গায় ভূ রাজনীতিতে বাংলাদেশের যে শক্তিশালী অবস্থান এবং বাংলাদেশ যে আসলে একটি যে অবস্থানটিতে রয়েছে সেই অবস্থানকে ঘিরে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। তবে এখানে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্লাইটে প্রধান প্রকৌশলী সাইফুজ্জামান, যাকে কিনা এইবারের ফ্লাইটেও রাখা হয়েছে, যেটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিনা লন্ডন থেকে ফিরে এলেন সেই ভিভিআইপি ফ্লাইটে জ্বালানি ত্রুটি ছিল যেটি থেকে কিনা আগুন লেগে যাওয়া কিংবা আগুন ধরে যাওয়ার একটি সম্ভাবনা ছিল এবং সেই তদন্তে কিন্তু এই প্রধান প্রকৌশলী সাইফুজ্জামানের নাম উঠে এসে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়েছিল তদন্ত কমিটির পক্ষ থেকে। তবে তারপরও কেন
কেন এই প্রকৌশলী সাইফুজ্জামানকেই প্রধানমন্ত্রীর ফ্লাইটে রাখা হলো সেটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তো এই ছিল আসলে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামগুলো নিয়ে যদি কথা বলি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশে যেতে চাই, সেই দৈনিক আমার দেশে এখানে যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতে উঠে এসেছে, ইলিয়াস আলীর গুমের নেতৃত্ব দেন জিয়াউল আহসান শিরোনামে। সেই জিয়াউল আহসানের যে সাক্ষ্য গ্রহণ সেটি আসলে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যেমনটি আমরা আগের পত্রিকাগুলোতে বলছিলাম, চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে আটক, সেই শিরোনামে একটি খবর প্রকাশ পেয়েছে। এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ আরেকটি খবর যেটি অন্যান্য পত্রিকার শিরোনামে আসেনি, সেটি হচ্ছে সংসদে এমপিদের বেফাঁস কথার প্রতিযোগিতা। অর্থাৎ এই জায়গায় একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে যেখানে আসলে দেখানো হচ্ছে যে এই যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর কারণে, অর্থাৎ তাদের বেফাঁস কথার কারণে কি কোনোভাবে সংসদে গুরুত্বপূর্ণ যে কথাগুলো রয়েছে বা সংসদে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে যেগুলো নিয়ে আসলে কথা বলা যেত কিংবা যেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন ছিল, সেই কথাগুলো কি হারিয়ে যাচ্ছে কিনা, এমন প্রশ্ন তুলে কিন্তু এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। অর্থাৎ সংসদে এমপিদের কথা বলার ক্ষেত্রে স্টাডি করে কিংবা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে আরেকটু পড়াশোনা করে নিয়ে এবং কি ধরনের কথা বলা যেতে পারে যেটি কিনা তাদের দায়িত্বকে প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব, সেই দায়িত্বটিকে আসলে পুরোপুরিভাবে পালন করা যেন সম্ভব হয়, এমন কথা বলার কিন্তু একটি নির্দেশনা বিশ্লেষকরা আসলে দিচ্ছেন। তো এই ব্যাপারে একটি প্রতিবেদন আসলে এখানে করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এইজে যদি তাকাই, সেখানে আসলে প্রধান শিরোনামে আসলে যেটি বলা হয়েছে, ফ্লড পলিসি অ্যালাউজ ভেহিকলস টু হাঙ্ক ফার অ্যাবাভ WHO লিমিটস। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে লিমিট, সেই লিমিট বা সেই সীমাকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের যানবাহনের এই হর্ন, যত্রতত্র হর্ন বাজানো যে বিষয়টি। সেই ক্ষেত্রে নানা রকম আইন প্রণয়ন করা হচ্ছে কিংবা ট্রাফিক আইনের পাশাপাশি নীরব অঞ্চল ঘোষণা করা হচ্ছে। এগুলোর পরেও কিন্তু আসলে থামছে না, এই বিষয়টি থামছে না। অর্থাৎ রাস্তায় যে হর্ন বাজানোর যে প্রবণতা চালকদের, সেটি কিন্তু আসলে থামছে না। তো সেই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। অ্যান্ড মালয়েশিয়া রোলস আউট রেড কার্পেট ফর PM তারেক রহমান। অর্থাৎ তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে যে প্রতিবেদন, সেটি কিন্তু আসলে এখানে উঠে এসেছে। পাশাপাশি অন্যান্য পত্রিকার মতো দ্য নিউ এইজেও জিয়াউল অর্ডার্ড ডিসঅ্যাপিয়ারেন্স কিলিংস হিজ এইড, অর্থাৎ তার যে দেহরক্ষী অর্থাৎ আরেক সেনা সদস্য ইমরুল, তার যে সাক্ষ্য, সেই সাক্ষ্যের ভিত্তিতে এখানে আরেকটি প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের যে দৈনিকগুলো, অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক পঠিত পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো, সেগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এর পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী রিশান। আলিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানছিলেন আজকের পত্রিকার প্রধান সংবাদ শিরোনামগুলো। আমাদের সহকর্মী আলিফ আরেকটি স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেই তথ্যই জানাচ্ছিল। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। উজানের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সার্বিক বন্যা পরিস্থিতি ও নদীর পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য নিয়ে সুনামগঞ্জ, শেরপুর ও লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা তাদের কাছ থেকে তথ্য জানবো। আমরা শুরুতেই যেতে চাই সুনামগঞ্জের পানির বৃদ্ধির পরিস্থিতি এখন কেমন, বৃদ্ধি হয়েছে কিনা? যতটুকু আমরা বলছিলাম যে পানি নেমে গিয়েছে, এখন পরিস্থিতি কেমন জানাবেন। শুভ সকাল আপনাকে। যদি স্বস্তির খবর দিয়ে সুনামগঞ্জ থেকে শুরু করি, যে আজকে আসলে দেখুন রাত থেকেই কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত না থাকাটা সুনামগঞ্জের জন্য অনেক স্বস্তির খবর। একই সাথে যদি বলি যে সুনামগঞ্জের যে সকল এলাকা গতকাল নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, সেই সকল এলাকা থেকে পানি নামতে শুরু করেছে রাত থেকেই। কিছু কিছু জায়গায় নেমে গেছে, আবার কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করেছে। তো এই অবস্থায় বলা চলে যে আর অন্যান্য যে জায়গাগুলো আছে, অর্থাৎ সুরমা নদীর যে এরিয়াগুলো আছে, সেখানে পানি এখন পর্যন্ত কিছুটা স্থিতিশীল আছে, তবে পানি বৃদ্ধির পরিস্থিতি কিন্তু এখন নেই। আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেটি বলছেন যে আজকে সকাল 9টার যে আপডেট আছে সে সময় তারা পূর্ণাঙ্গ বিস্তারিত জানাতে পারবেন। ভারতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, একই সাথে পুরো জেলায় কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই তথ্যটা আমরা সকাল 9টা নাগাদ পাবো। তবে আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যেটি নিশ্চিত হয়েছি, তাহিরপুরে কথা বলেছি, দরাবাজারে কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যেটি নিশ্চিত হতে পেরেছি যে আজকে পানি বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি, বরঞ্চ বিভিন্ন এলাকা যে সকল নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে, এবং এটি সুনামগঞ্জের জন্য অত্যন্ত স্বস্তির খবর। আপনাকে যদি জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের পূর্বাভাস যেটি বলছে যে আগামী 48 ঘন্টা
সুনামগঞ্জ সহ যে সিলেট, নেত্রকোনা এই অঞ্চলে বৃষ্টিপাতের একটি শঙ্কা আছে এবং সেই বৃষ্টিপাত একই সাথে ভারতের মেঘালয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কি পরিমাণ বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতের উপরেই কিন্তু পানি বৃদ্ধির বিষয়টি পরিষ্কার হবে। যদি বৃষ্টিপাত ভারী বর্ষণ অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের সবগুলো নদ নদীতে পানি পুনরায় আবার বৃদ্ধি পাবে। আর যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে, যেহেতু এখন পর্যন্ত সুনামগঞ্জের সবগুলো হাওরই পানিতে টইটুম্বুর নয়, পরিপূর্ণ হয়নি এখনো, পর্যাপ্ত পানি ধারণের সক্ষমতা আছে হাওরগুলোতে, তাহলে বলা চলে যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো শঙ্কা আপাতত নেই। তবে স্বল্পমেয়াদী একটি বন্যার সংখ্যা, যেটি গতকালকে পানি উন্নয়ন বোর্ড থেকে বলছিল যে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলোতে প্লাবিত হতে পারে। গতকালকেই কিন্তু সুনামগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখানে কিছুটা ক্ষয়ক্ষতিও হয়েছে। তো